আপনি সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, আমলাতন্ত্র বলেন, জনগণ বলেন, ইভেন আওয়ামী যারা লেসপেন্সার আছে, আওয়ামী লেসপেন্সারদের প্রতিও শেখ হাসিনার নিয়ন্ত্রণ নেই। যদি শেখ হাসিনার নিয়ন্ত্রণ যদি থাকতো তাহলে $165 বিলিয়ন উনি ধার করে আনলেন উন্নয়নের নামে, সেখান থেকে $60 বিলিয়ন কিন্তু জয় বাংলা হয়ে যেত। কিন্তু শেখ হাসিনার বড় সাকসেস হচ্ছে বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে ভারতের সহায়তায় মোটামুটি একটা নিয়ন্ত্রণ করে রেখেছে, বাট বাকি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। সরকার এখন হন্যে হয়ে গেছে, যেভাবে হোক এখানে রেমিটেন্স বাড়াতে হবে। যেটা গতকালকের যে পত্রিকা ভয়াবহ যে নিউজ, যে $23.4 বিলিয়ন এতদিন নাকি হাওয়ার উপরে শুধুমাত্র ওই ব্যালেন্স শিট রেডি করা হয়েছে। জি সাইফুল সাগর, আপনি যে কথাটা বললেন যে ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কথা তো আপনি বলেন নাই। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছে যে প্রধানমন্ত্রী চায়না সফরে যাচ্ছে, এতে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের সম্মতি আছে বা ভারতের অনুমতি ক্রমে চায়নাতে যাচ্ছে, তাতে ভারতের কোনো সমস্যা নাই বা আপত্তি নেই। তাহলে এই পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য শোনার পরে আমার কাছে মনে হয় কি আমরা কি কোনো স্বাধীন দেশের নাগরিক, বা উনি কি একটা স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রী কিনা। তার মানে আমার স্বাধীন দেশের একজন প্রধানমন্ত্রী চায়নায় যাবে সাক্ষাৎ করার জন্য, সেখানে ভারতের অনুমতি আছে এবং ভারতের অনুমতি নিয়ে সেখানে যেতে হবে। এটি মানে মানে এই কথাগুলো আমরা যখন আলোচনা করছি, এটা আমার কাছে মাঝে মাঝে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমাদের ডক্টর কামরুল হাসান যে কথাগুলো বললেন, যে আজকে আমার আগে যে তিনজন বিজ্ঞ আলোচক আলোচনা করলেন, তার ভিতর উনি সবচেয়ে একটা মূল্যবান কথা বলেছে, যে আমাদের কত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে ঢাকা দেওয়ার জন্য একের পর এক কিন্তু ঘটনার অবতারণা হচ্ছে। আমাকে দুইজন আপনার মতো যারা অ্যাঙ্কর, তারা আমাকে প্রশ্ন করেছিল গতকাল এবং আজকে, যে কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন এটাও কি সরকারের নাটক কিনা। আমি বললাম যে না, এটা সরকারের নাটক না, বাট সরকার একটা প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছে এই আন্দোলনটা করার জন্য, কারণ সরকার ভালোভাবে জানে যে শিক্ষকদের আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলনে সে ক্ষমতাচ্যুত হবে না। এই কারণে এই আন্দোলনগুলো দিয়ে মানুষকে একটু ডাইভার্ট করে রাখা। আপনি এগুলো নিয়ে আলোচনা করলাম এবং আমরা এটা নিয়ে বুথ হয়ে থাকলাম। এটি হচ্ছে সরকারের প্ল্যান বা পরিকল্পনা। এখন আপনি যে অর্থনীতির যে বিষয়টা যে বললেন, আর আমাদের ডক্টর কামরুল আমিন যে সমস্ত দার্শনিক কথাবার্তা বললেন, এটা আমি মনে করি যে ওনার যে আমি 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 মনে করি যে ওনার বক্তব্যটা সময় উপযোগী, এবং যারা একটু লার্নেড, যারা একটু জ্ঞানী, যারা একটু রাজনীতি বোঝে, তাদের এইগুলো আসলে বোঝার দরকার। আমি ওনার সাথে একমত পোষণ করে আমিও একটু একজন দার্শনিকের একটি দর্শন নিয়ে কথা বলতে চাচ্ছি। লিওনিড ব্রেজনেভ, উনি একজন রাশিয়ান দার্শনিক ছিলেন। ওনার জন্ম 1906 এবং উনি মারা যান 1982 সালে, 76 বছর বয়সে মারা যায়। ওনার যে একটা দর্শন, ওনার দর্শনটা হচ্ছে যে কোনো জাতি বা কোনো গোষ্ঠীকে ধ্বংস করতে গেলে 4টা স্টেজ অতিক্রম করতে হয়। প্রথম স্টেজটা হচ্ছে ডিঅর্গানাইজিং, সেকেন্ড হচ্ছে মোরালাইজিং, থার্ড হচ্ছে কেওয়াস, আনরেস্ট, আউটবার্স, আর ফোর্থ হচ্ছে স্বাভাবিক নর্মালাইজেশন। এখন উনি যেটা ব্যাখ্যা করেছেন বা ব্যাখ্যা করতে যেটা যে বলেছেন, যে ডিঅর্গানাইজিং ফেজটা 15 থেকে 20 বছর, আর ডিমোরালাইজিং ফেজটা 5 থেকে 7 বছর, কেওয়াস, আনরেস্ট, কনফ্লিক্ট বা আউটবার্স এটি হচ্ছে 1 থেকে 2 বছর, আর এরপরে একটা স্বাভাবিক বা নর্মাল অবস্থা এটা হবে। এই যে এখন আমাদের গত 18 বছরের যে অবস্থা, আমাদের কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু ডিঅর্গানাইজ, মানে আমরা কিন্তু একটা ডিঅর্গানাইজ অবস্থায় আছি। শুধুমাত্র শেখ হাসিনা ভেরি সাকসেসফুলি উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়া বিরোধী দলের নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব, বিশেষ করে বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এইটি ছাড়া শেখ হাসিনার আর কোন সেক্টরে নিয়ন্ত্রণ নাই। আপনি সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, আমলাতন্ত্র বলেন, জনগণ বলেন, ইভেন আওয়ামী যারা লেসপেন্সার আছে, আওয়ামী লেসপেন্সারদের প্রতিও শেখ হাসিনার নিয়ন্ত্রণ নেই। যদি শেখ হাসিনার নিয়ন্ত্রণ যদি থাকতো তাহলে $165 বিলিয়ন উনি ধার করে আনলেন উন্নয়নের নামে, সেখান থেকে $60 বিলিয়ন কিন্তু জয় বাংলা হয়ে যেত। তার মানে এখানেও কিন্তু তার নিয়ন্ত্রণ নাই। তার যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে 2024 সালে যে নির্বাচন, সেখানে কিন্তু বিএনপি বা অপোজিশন কিন্তু জ্বালাও পোড়াও কিন্তু কোনো কিছু করে নাই। তারপরে কিন্তু 95% জনগণ ভোট দিতে আসে নাই, যেটার আওয়ামী লীগ এবং জামাতের সমর্থন হলো 35%। তা 30% আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির
তারা কিন্তু ভোট দিতে আসে নাই, মানে তারাও কিন্তু শেখ হাসিনাকে এটা সমর্থন করছেন। কিন্তু শেখ হাসিনার বড় সাকসেস হচ্ছে বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে ভারতের সহায়তায় মোটামুটি একটা নিয়ন্ত্রণ করে রেখেছে, বাট বাকি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। সো আমাদের ডিঅর্গানাইজিং ফেজটা শেষ, এখন আমরা হচ্ছে ডিমোরালাইজিং। আমাদের ডক্টর কামরুল হাসান যে কথাগুলো বলছে, উনি কিন্তু হতাশা থেকে বলছে। আমি যে কথাগুলো বলছি হতাশা থেকে বলছি। প্রফেসর ফরাদ এর আগে যে বক্তব্যটা বললেন এবং কোটা বিরোধী, মানে কোটার বিষয়ে যে বক্তব্য দিলেন, উনি ওই ইন আদার ওয়ার্ডস ইনডাইরেক্টলি কিন্তু হতাশা থেকে বলেছে। তো তার মানে আপনি কারোর সাথে যখন আলোচনা করেন, আপনি রাজনীতি নিয়ে কথা বলেন, ইকোনমিক্স নিয়ে কথা বলেন, কেউ এখন আলোচনা করতে কেউ রাজি না, কারণ বলে যে আলোচনা করে লাভ কি? কারণ আপনাকে তখন বলে যে ব্রাহ্মণ মন্ত্র পড়ে পাঠায় কান চুলকায়। তার মানে আমি, সাইফুল সাগর, প্রফেসর ফরাদ, ডক্টর কামরুল আমিন, ডক্টর ফয়সাল, আমরা মন্ত্র পড়ে যাচ্ছি আমার শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। যা যা করার দরকার উনি পাঠার মতো কান চুলকিয়ে যাচ্ছে বা উনার কাজ উনি করে যাচ্ছে। এই যে ডিমোরালাইজিং বা হতাশা বা ফ্রাস্ট্রেটিং যে স্টেজটা, এটি আগামী 5 থেকে 7 বছর চলবে। এরপরে হঠাৎ করে একটা কেওয়াস বা আনরেস্ট বা আউটবাস্ট হবে, এটা থাকবে 1 থেকে 2 বছর। এরপরে স্বাভাবিক হবে আইদার ভারত যেভাবে শ্রীলঙ্কার এলটিটিই কে দমন করেছে, যেভাবে ভারত শাসিত পাঞ্জাবের খালিস্তানের স্বাধীনতার স্বপ্নকে দমন করেছে, এই একইভাবে দমন করে আমাদের ভূখণ্ডটা ভারতের ভূখণ্ডে ইস্ট বেঙ্গল হিসেবে আবির্ভূত হবে, অথবা আমাদের জনগণ শেখ হাসিনাকে প্যাকেট করে ভারতকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। এইটা ছাড়া আর কোনো অপশন নাই। তো আমাদের অপেক্ষা করতে হবে যে জনগণ যদি এইভাবে মেনে নেয় এইটা, তাহলে এই ডিমোরালাইজিং ডি ফ্রাস্ট্রেটিং স্টেট আরো 5-7 বছর চলবে। 2028 সালে আবার নির্বাচন হবে, আবার শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। 2029-30 সালে একটা আউটবাস্ট হবে, যেটা ঘটেছিল আমাদের 1947 থেকে 1971, 1947 থেকে 1966 পর্যন্ত। এই 20 বছর ছিল ডি অর্গানাইজিং স্টেজ। 66 থেকে 70 পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের যে ফিগার এবং স্টেটমেন্ট, ইকোনমিক স্টেটমেন্ট, যে সেটাতে আপনি সন্তুষ্ট না? কারণ আমরা 3 মাসের রিজার্ভ আছে, দেশ তো চলছে, শুধু মতো চলছে, সামনেও চলবে এমনটাই মনে হচ্ছে। এতে জি, আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ ব্যাংক তো এক সময় এক স্টেটমেন্ট দেয়, এর আগে বলেছে মানে জাস্ট কয়েকদিন আগে বলেছে যে রিজার্ভ হলো $16 বিলিয়ন কাছাকাছি। এর 2 সপ্তাহ আগে বলেছিল রিজার্ভ হলো 13 বিলিয়নের নিচে। যদিও 3 জায়গা থেকে তারা লোন পেয়েছে, এডিবি, AIIB এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। এই 3 জায়গা থেকে $3 বিলিয়ন অ্যাড হওয়ার পরে তারা বলছে যে $16 বিলিয়ন কাছাকাছি। এইটাই যদি হবে, আপনাকে আজকে আর একটি চমকপ্রদ তথ্য দিই, যেটি আমাদের তরুণ একজন ইকোনমিস্ট আছে, উনি হয়তো আরো ভালো ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবেন। সেটি হচ্ছে আমাদের যে রিজার্ভে যে হিসাব দেওয়া হয়, কখনো বলা হয় গ্রস রিজার্ভ, নেট রিজার্ভ, IMF এর রিজার্ভ এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রিজার্ভ। কিন্তু আসলে এই সমস্ত 4 পদ্ধতিতে রিজার্ভ তো আমার জেনে কোনো লাভ নাই। আমার ব্যবহারযোগ্য রিজার্ভ কতটুকু আছে? আপনি গতকাল প্রথম আলোর পত্রিকা দেখেন হেডলাইন, প্রথম আলোর পত্রিকার হেডলাইন, সেখানে বলা হচ্ছে আমাদের ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, সেখান থেকে $23 বিলিয়ন হিসাবটা তারা ডিলিট করে দিয়েছে। তার মানে এতদিন পর্যন্ত তারা বলে এসেছে আমাদের যে পরিমাণ এক্সপোর্ট হয়েছে, সেখানে বলা হয়েছে এই $23 বিলিয়ন এটার ইনকাম নাকি বাংলাদেশে এসেছে। এবং এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এই হিসাবের সাথে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর কিন্তু সম্পর্ক আছে। সাংবাদিকরা যখন ইপিবি কে তাকে জিজ্ঞাসা করেছে, তখন তারা কিন্তু সন্তোষজনক জবাব দিতে পারে নাই এবং সাংবাদিকদেরকে এড়িয়ে চলেছে। তার অর্থ হচ্ছে সাইফুল সাগর, এই যে $23.4 বিলিয়ন যে অতিরঞ্জিত করে দেখানো হলো, এটি আসলে খাতা কলমে আমাদেরকে রিজার্ভ দেখানো হয়েছে। এটি কিন্তু আমার বক্তব্য না, এটা গতকাল প্রথম আলোর বক্তব্য। এবং এখানে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তাদের হিসাব থেকে $23.4 বিলিয়ন সরিয়ে ফেলেছে। তার মানে আপনি হঠাৎ করে কবে ঘুম থেকে উঠে দেখবেন যে ভার্চুয়ালি শ্রীলঙ্কার মতো আপনি শুনতে পারবেন যে আমার রিজার্ভ আছে হয়তো আর $5 বিলিয়ন। এই যে সরকার তখন হন্যে হয়ে গেছে। আপনি দেখেন সাইফুল সাগর, এই যে আমাদের গত জুন মাসে হঠাৎ করে $2.5 বিলিয়ন ফরেন রেমিটেন্স এসেছে। অন অ্যান এভারেজ আমাদের ফরেন রেমিটেন্স আসলে $2 বিলিয়ন। তাহলে আমার কি এত শেখ হাসিনার কাছে জাদুর মন্ত্র আছে যে গত জুন মাসে $500 বিলিয়ন মানে 5,000 কোটি টাকা জুন মাসে ঢুকেছে। এবং পত্রিকার যে নিউজ, সেখানে বলা আছে দুবাই থেকে সবচেয়ে বেশি ঢুকেছে। তার মানে দুবাই থেকে আওয়ামী লীগের যে বিজনেস অলিগার,
এরাই কিন্তু এই টাকাটা ঢুকিয়েছে। আবার এইটার সাথে আবার আপনি লিঙ্ক দেখেন, সেটা হচ্ছে দেখেন গত পরশুদিন চারটা প্রতিষ্ঠানকে ৬,৪৯৭ কোটি টাকা সুদ মাফ করে দেওয়া হয়েছে। আবার আপনি আরেকটা লিঙ্ক দেখেন, যেখানে যে বলা হচ্ছে ঢাকা পোস্ট ২০শে জুন ২০২৪, সেখানে বলা হচ্ছে সুইস ব্যাংক থেকে ৯৮% টাকা বাংলাদেশিরা উঠিয়ে নিয়েছে। তা তার মানে শেখ হাসিনা তার অলিগার, তার লেসপেন্সারদেরকে বলছে যে আমার যদি রিজার্ভ ঠিক না থাকে, আমি হয়তো বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্বকে ম্যানেজ করতে পারবো, কিন্তু জনগণের পেটে ক্ষুধা থাকলে তো আমি ম্যানেজ করতে পারবো না। তো তোমাদের যে টাকা পয়সা যেভাবে পারো তোমরা ফরেন রেমিটেন্স আকারে পাঠাও। আপনি দেখেন দুই মিলান, আপনি সরকারের গত জুন মাসে ৫,০০০ কোটি টাকা রেমিটেন্স বেশিয়েছে সে, আবার একই সাথে উনি ৬,৪৯৭ কোটি টাকা সুদ মাফ করেছে, যেটা বাংলাদেশ ব্যাংক পারে না, সরকারও পারে না। কারণ সুদ মাফ করতে গেলে আপনাকে কন্ডিশন আছে। আপনার যদি অলৌকিক বা দৈব ক্রমে যদি কোনো সমস্যা ঘটে, যে কারণে এই যে টাকা যেখানে সে ইনভেস্ট করেছিল এটা থেকে তার রিকভারি সম্ভব না, এই ধরনের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। এইটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা গভর্নরের বাবারও ক্ষমতা নাই যে বাংলাদেশ সরকারের সুদ মাফ করার। বাট এই যে দেখেন আমি ৬,৪৯৭ কোটি টাকা সুদ ওই মাফ করে দিল। তার মানে সরকার এখন হন্যে হয়ে গেছে, যেভাবে হোক এখানে রেমিটেন্স বাড়াতে হবে। যেটা গতকালকের যে পত্রিকা ভয়াবহ যে নিউজ, যে $23.4 বিলিয়ন এতদিন নাকি হাওয়ার উপরে শুধুমাত্র ওই ব্যালেন্স শিট রেডি করা হয়েছে, এবং আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের এই পরিমাণ